ভারত সরকার মহিলা সংক্রান্ত বিলকে নিয়ে 4টি পরিকল্পনার অধীনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শিলচর বিজেপি কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনকালের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন হাইলাকান্দির নবনির্বাচিত বিধায়ক মিলন দাস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রূপম সাহা, গোপাল রায়, অমিতাভ রায় ও অন্যান্য সদস্যরা। মুসলিম বিবাহে শরীয়তের আইনকে সঠিক রেখে মহিলাদের সুবিধার্থে এটা একটা প্রক্রিয়া এবং তার সাথে আরো কিছু প্রভিশন এখানে অ্যাড করা হয়েছে যে লিভিং রিলেশনে থাকার পর অনেক সময় দেখা যায় বিচ্ছেদ ঘটে। সেই বিচ্ছেদ ঘটার পর একটা যুবতী যে 4 বছর 5 বছর একটা যুবকের সাথে লিভিং রিলেশনে ছিল, আফটার 4 or 5 ইয়ার্স তাকে হঠাৎ করে বললো যে আমি তোমার সাথে থাকবো না, সেই মেয়ের কি হবে, তার ভরণ পোষণ কিভাবে হবে? সেই জন্য এই বিলে খণ্ড 4-এ প্রথম চ্যাপ্টারে এটাকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে যে এটাও ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে আসবে, যে হঠাৎ করে আমি ছেড়ে দিলাম কাউকে, তো ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে আসবে। এবং তার জন্য যদি সে লিভ ইন রিলেশন থেকে সরে যেতে চায় প্রবলেম নেই, সরে যেতে পারবে, কিন্তু কোর্টের মাধ্যমে যেতে হবে এবং যে যুবতীকে সে ছাড়বে তাকে একটা ভরণ পোষণের ব্যবস্থা নিতে হবে। এবং চ্যাপ্টার 4 যেখানে মিসসেলেনিয়াসের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে গভর্নমেন্ট যখন এই বিলটাকে ইমপ্লিমেন্টেশন করবে, লাগু করবে, এক্সিকিউশন করবে, তখন এই বিলে মানে ইউনিফর্ম সিভিল কোডে কিছু ডিফিকাল্টিজ আসতে পারে। সেই ডিফিকাল্টিজ যেগুলো আছে সেগুলো রিমুভ করার জন্য গভর্নমেন্টকে বিশেষ পাওয়ার দেওয়া হয়েছে। তো এটা মোটামুটি একটা ব্রিফিং আমি আপনাদেরকে বললাম যে এই বিল খণ্ড প্রায় 16টা চ্যাপ্টার, 14 বা 16টা চ্যাপ্টার যদি আই এম নট রং, এবং প্রায় 398টা সেকশন এবং 7টা শিডিউলে বিশেষভাবে একদম বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এবং এই বিল চেষ্টা করেছে বাল্য বিবাহ, বহু বিবাহ রোধ করার জন্য। এবং এই বিলের মধ্যে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকারী এবং লিভ ইন রিলেশন নিয়ে কথা বলা হয়েছে। এই বিল শুধু একটা বিল নয়, এই বিল বাস্তবিক পক্ষে একটা সমাজ সংস্কারের একটা পদক্ষেপ। কারণ আমরা জানি এরকম নয় যে এই যে ব্যবস্থা, যে বহু বিবাহ যে সমাজে চলছে, এটা শুধু একটা সমাজেই ছিল। আপনি যদি সনাতন সমাজে দেখেন, আমাদের সনাতন সমাজেও এরকম অনেক সময় অনেক কুপ্রথা ছিল, কখনো সতীদাহ প্রথা ছিল, বাল্য বিবাহের এক সময় আমাদের প্রাবধান ছিল। তো সময়ে সময়ে বিভিন্ন সমাজ সংস্কারকরা জন্ম নিয়েছেন, বিভিন্ন সামাজিক আন্দোলন হয়েছে এবং সমাজ ব্যবস্থা সেগুলো আজকের দিনে নেই, সমাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সো দিস ইজ এ রিফর্ম। তো এই সনাতনী সমাজ ব্যবস্থায় সামাজিক রিফর্মস এর মাধ্যমে, সামাজিক আন্দোলনের মাধ্যমে রিফর্মস গুলা করা হয়েছে। কিন্তু আপনারা জানেন কিছু সমাজ আজও ভারতবর্ষের মধ্যে রয়েছে যারা নিজের ধর্মকে এইভাবে আঁকড়ে রাখে যে রিফর্মসে তারা বিশ্বাস করে না। এই রিফর্মসকে যখন সামাজিক আন্দোলনের মাধ্যমে করা যায় না, তখন আইনকে বলবৎ করতে হয় এবং শক্তভাবে আইনকে বলবৎ করতে হয়। সেই জন্য শক্তভাবে এখানে আইন বলবৎ করা হয়েছে, যাতে সমাজ থেকে বহু বিবাহ, বাল্য বিবাহ, উত্তরাধিকারীর যে সমস্যা রয়েছে এবং লিভ ইন রিলেশন নিয়ে রিফর্মস এর একটা কথা এই বিলের মাধ্যমে সব মিলিয়ে বলা হয়েছে। চ্যাপ্টারে বিশদভাবে বর্ণনা করা হয়েছে যে লিভ ইন রিলেশনে থাকার পর কোনো বাচ্চার যদি জন্ম হয়, সেই বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব থেকে শুরু করে সেই বাচ্চার অধিকারিতা হবে সেই বিষয়ে বলা হয়েছে। যদি বাচ্চার বয়স কম থাকে, নিশ্চয় মাদার কেয়ারিং এর প্রয়োজন আছে, সে নিশ্চয় কোর্ট বলবে তাকে আদার্স লজ অ্যাভেলেবল আছে, যে লজ গুলা এখানে অ্যাড হবে, যে মাদার কেয়ারিং এ থাকবে না ফাদার কেয়ারিং এ থাকবে। এবং যদি মাদার কেয়ারিং এ থাকে তাহলে ফাদার মানে বাবার তরফ থেকে মাদার কেয়ারিং এর জন্য, বাচ্চাটার কেয়ারিং এর জন্য কি কি ভরণ পোষণ দিতে হবে সেই বিষয়ে বলা হয়েছে। কবে থেকে এগুলো চালু হচ্ছে এবং আজকের সমাজ ব্যবস্থায় বিভিন্ন মৌলানারা এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বিবাহ হচ্ছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে এদিকে আবার বলা হচ্ছে গণতান্ত্রিক দেশ, সেই জায়গায় দাঁড়িয়ে অনেক প্রশ্ন দাঁড়াচ্ছে এবং অনেকে এটা মানতে চাইছে। সে ব্যাপারে ইসলামিক সম্প্রদায়ের যারা ওলামারা রয়েছেন তাদের যথেষ্ট কমপ্লেইন রয়েছে, সেটাকে কিভাবে আপনারা হাতে নিচ্ছেন? আপনি যে কথাটা বললেন যে এখনো সমাজে অনেক আইন আনার পরও চলছে, হ্যাঁ এটা নিশ্চিত আমরা জানি। এই দেশে কিছু মানুষ এখনো রয়েছে যারা সংবিধানকে মানে না, যারা বলে যে আমাদের পার্সোনাল যেগুলা ব্যাপার রয়েছে, ধর্মীয় ব্যাপার, সেগুলোর শরীয়ত লাগু তারা বলে। কিন্তু আমাদের এইগুলাতে হাত দেওয়া যাবে না। কিন্তু ক্রিমিনাল প্রসিডিং এর যখন আসি, তখন ক্রিমিনাল প্রসিডিং এ তারা বলে যে আমরা ভারতের সংবিধান অনুযায়ী চলবো। শরীয়তে বলা হয়েছে, শরীয়তে যেগুলা ব্যাপার বিবাহ থেকে নিয়ে সবগুলা
বর্ণনা দেওয়া আছে, সেই একই শরীয়ত বলে আপনি যদি চুরি করেন তাহলে আপনার হাত কেটে দেওয়া হবে। কিন্তু সেই ক্ষেত্রে তারা দ্বিচারিতা, মানে সেই ক্ষেত্রে কি বলেন না ওইখানে শরীয়ত প্রয়োজন নেই, ওইখানে আমরা ভারতের সংবিধানের মতো চলবো। তো যদি ক্রিমিনাল লজের ক্ষেত্রে যদি ভারতীয় সংবিধান লাগু হয়, তাহলে দেওয়ানি বিধি যেগুলো আছে, যে এই আইনে বলা হয়েছে, এইগুলোতে ভারতীয় সংবিধানকে মানতে হবে। এবং এই ব্যাপারে যদি কেউ না মানে, আপনারা জানেন অনেক কাজী, অনেক মৌলানা যারা এইসবের সাথে জড়িত, আগেও এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই ল সরকার এবং পুলিশ প্রশাসনকে আরো এম্পাওয়ার করে দেওয়া হয়েছে। আগামী দিনে আরো অ্যারেস্ট হবে, আরো আইনের আওতায় এদেরকে আনা হবে। একটা বিষয় যে বলা হচ্ছে লিভিং এখানে পুলিশকে উনি যখন বিধানসভায় প্রশ্ন করেছিলেন, পুলিশকে বেডরুম পর্যন্ত এন্ট্রি দেওয়া হয়েছে। পুলিশ কোনোভাবেই বেডরুম পর্যন্ত এন্ট্রি পাবে না, কারণ পুলিশ যত সময় পর্যন্ত পুলিশের কাছে এসে লিভ ইন রিলেশনের রেজিস্ট্রেশন হবে না, তত সময় পর্যন্ত প্রথম কথা হলো পুলিশ এই বিষয় নিয়ে কথাই বলতে পারবে না। ওয়ান্স রেজিস্ট্রেশন হয়ে গেছে, পুলিশ শুধু অভিভাবকদেরকে বলে দেবে যে আপনাদের বাচ্চা লিভ ইন রিলেশনে আছে। দেয়ার আফটার যখন এই লিভ ইন রিলেশনে ডোমেস্টিক ভায়োলেন্স হবে, তখন পুলিশ নিশ্চিত রূপে ইন্টারফেয়ার করবে। কারণ যখন লিভ ইন রিলেশনে থাকবে, একটা মেয়ে যদি বলে যে আমি লিভ ইন রিলেশনে যে যুবকের সাথে আছি সে আমাকে প্রতিদিন মারপিট করে, তখন কি হবে? তখন তো প্রয়োজন যদি পড়ে বেডরুমে ঢুকে অ্যারেস্ট করা, পুলিশ ঢুকবে, কিন্তু পুলিশ ডাইরেক্টলি কোনো ধরনের বেডরুমে ইন্টারফেয়ার করবে না। এক্সিস্টিং লজ অনুযায়ী যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয়, সেক্ষেত্রে পুলিশ নিশ্চিতভাবে অ্যাকশন নেবে। আমাকে প্রশ্ন করেননি, আমি নিজের থেকে হয়তো বলে দেওয়া প্রয়োজন যে অনেকে একটা কোয়েশ্চেন থাকে যে যেহেতু আমরা সম অধিকারের কথা বলছি, তাহলে উপজাতিদেরকে এখান থেকে কেন বের করা হলো? আর্টিকেল 14 হ্যাজ টু এনকম্পাসেস। এখানে আর্টিকেল 14 এর দুটো স্পিরিট আছে। আর্টিকেল 14 এ একটা ক্লজে একটা কনসেপ্টে বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল, আর একটা ক্লজে বলা হয়েছে ইকুয়াল প্রোটেকশন অফ ইউ। ইকুয়ালিটি বিফোর ল মানে কি? ফর এক্সাম্পল, আজকে আমার সাথে বসে গোপালদাকে কোনো ক্রিমিনাল ইয়ে করলে গোপালদাকে অ্যারেস্ট করতে হলে স্পিকারের পারমিশন নিতে হবে না, কিন্তু আমি বিধায়ক, আমার উপর একটা কেস ফাইল করতে হলে বা আমাকে অ্যারেস্ট করতে হলে স্পিকারের পারমিশন প্রয়োজন আছে। তো এখানে দেখে এরকম তো মনে হচ্ছে যে ল বোধহয় ডিফারেন্ট হয়ে গেছে। ল এখানে সমান, মানে আমাদের দুইজনের জন্য সমান আইন হচ্ছে না। কিন্তু যখন প্রসিডিং হবে, যখন সাজার ব্যাপার আসবে, তখন মার্ডার করার জন্য গোপালদাকে যদি 7 বছরের সাজা দেওয়া হয়, আমি বিধায়ক হিসাবে আমাকে অ্যারেস্ট করতে হয়তো স্পিকারের পারমিশন লাগবে, কিন্তু প্রসিডিং যখন শুরু হয়ে যাবে, সাজার ক্ষেত্রে যদি প্রমাণিত হয় যে আমিও মার্ডার করেছি, তো আমাকে 7 বছরের সাজা দেওয়া হবে। সো দিস ইজ ইকুয়ালিটি বিফোর ল, মানে আমি বিধায়ক হয়েও সাধারণ মানুষের সমানই আমার শাস্তি দিতে হবে। কিন্তু ইকুয়াল প্রোটেকশন অফ লজ এর কথা বলা আছে। ইকুয়াল প্রোটেকশন অফ লজ মানে কি? এক্সিস্টিং যেগুলা লজ আছে, যেমন 6 শিডিউলের মধ্যে যে লজগুলা রয়েছে, যেখানে উপজাতিদের, জনজাতিদের বিভিন্ন সুরক্ষার কথা বলা হয়েছে, সেই লজগুলাকেও কিন্তু সমান মর্যাদা দিতে হবে বা সম্মান দিতে হবে। সেই জন্য আর্টিকেল 14 এর কনসেপ্ট 2 যেটা, এই কনসেপ্ট 2 নিজেই বলে দিচ্ছে যে উপজাতি বা জনজাতিদেরকে এই আইন থেকে বাইরে রাখা, এটা সরকার নিজের মতো করে আলাদা করে।